সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে কোটা আন্দোলনে উত্তাল পুরো দেশ, এক দফা দাবিতে ফের বাংলা ব্লকেটের ডাক। কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের প্রস্তাবিত 4 দফা আন্দোলনকে এক দফা দাবিতে নামিয়ে এনে ফের সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। এবারে জানাবো 4 মহানগরে ফের আহ্বায়ক কমিটি বিএনপির। ঢাকা উত্তরে নীরব আমিনুল, দক্ষিণে মজনু রবিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে পারেনি বিএনপি। পরবর্তী সময়ে আন্দোলনের সফলতা ও ব্যর্থতা পর্যালোচনা করে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে দলটির হাইকমান্ড। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটিতে চলছে রদবদলের খেলা। এদিকে প্রধানমন্ত্রী আজ চীনে যাচ্ছেন, সই হতে পারে 20 সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি সিয়াংয়ের আমন্ত্রণে আজ 4 দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন। সেখানে দুদেশের সরকার প্রধানের উপস্থিতিতে 20 থেকে 22টির মতো সমঝোতা স্মারক এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে। জানাবো বরিশাল 5 পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। আমাবস্যা ও উজানের ঢলে বরিশাল বিভাগের নদ নদীগুলোতে বেড়েছে পানি। এর মধ্যে খরস্রোতা নদীগুলোর 5 পয়েন্টে পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। জানিয়ে দেব পেনশন স্কিম এবং কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পেনশন স্কিম এবং কোটা আন্দোলন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থবিরতা চলছে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, সময় মতো সমাধান হয়ে যাবে আমি বিশ্বাস করি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের 4 সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4 সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে 7টি কাতিউষা রকেট। এক ইসরায়েলি সেনার মৃত্যুসহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোটা আন্দোলনে উত্তাল দেশ, এক দফা দাবিতে ফের বাংলা ব্লকেটের ডাক। কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের প্রস্তাবিত 4 দফা আন্দোলনকে এক দফা দাবিতে নামিয়ে এনে ফের সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন। সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিষয়টি গণমাধ্যমকে জানান। রোববার রাত 8টায় শাহবাগে অবরোধ কর্মসূচি শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূল ব্লকেট আন্দোলন শুরু হবে। পাশাপাশি একই সময় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজেও পালিত হবে ব্লকেট কর্মসূচি। শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হল সব গ্রেড এবং সব ধরনের অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাশ করতে হবে। এর আগে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির ফলে অনেকটাই স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলনকারীরা রোববার রাজধানীর শাহবাগ মোড়ের সঙ্গে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবরোধ করে অবস্থান নেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা 3:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে বিকাল 3:45টার দিকে অবরোধ করে অবস্থান নেন। এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্রদের ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বেলা 2:30টার পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল এবং বিভাগের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রছাত্রীরা আসতে থাকেন। ফলে বেলা 3:15টার সময় গ্রন্থাগারের সামনের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে অবরোধ করায় এসব এলাকার মধ্য দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে কার্যত স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। ঢাকা মহানগরে ফের আহ্বায়ক কমিটি বিএনপির।
ঢাকা উত্তরে নীরব আমিনুল, দক্ষিণে মজনু রবিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে পারেনি বিএনপি। পরবর্তী সময়ে আন্দোলনের সফলতা ও ব্যর্থতা পর্যালোচনা করে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দলটির হাইকমান্ড। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলের পর এবার 4 গুরুত্বপূর্ণ মহানগরে নতুন আংশিক কমিটি দিয়েছে। প্রায় 3 বছর পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আবারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং আমিনুল হককে পুনরায় সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণে আগের কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পদোন্নতি দিয়ে আহ্বায়ক করা হয়েছে। আগের কমিটির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে করা হয়েছে সদস্য সচিব। একইভাবে 3.5 বছর পর চট্টগ্রাম এবং 2.5 বছর পর বরিশাল মহানগর শাখায় ফের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম মহানগরে আগের কমিটির সদস্য এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং আগের কমিটির যুগ্ম আহ্বায়ক নাজিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। বরিশাল মহানগরে পুনরায় মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক করা হয়েছে। আগের কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারকে সদস্য সচিব এবং 1 নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আফরোজা খানম নাসরিনকে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ 4 মহানগরের কমিটি ঘোষণা করা হয়। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, এসব কমিটির নেতৃত্বে বাছাই ত্যাগ এবং সাংগঠনিক নেতাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত আন্দোলনের মাঠে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। কেউ কেউ গ্রেপ্তারও হয়েছিলেন। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তারা রাজপথের পরীক্ষিত এবং ত্যাগী নেতা। মাঠের কর্মসূচিতে সবসময় সক্রিয় থাকে 4 জনই। 7 জানুয়ারি নির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন যারা কারাগারে থেকেছেন দীর্ঘদিন। প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন, সই হতে পারে 20 সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি সিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন। সেখানে দুদেশের সরকার প্রধানদের উপস্থিতিতে 20 থেকে 22টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে। মঙ্গলবার সকাল 11টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে বাংলাদেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। একই দিন চীনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার সহ যথাযথ অভ্যর্থনা জানানো হবে। অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য সচিব সহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। চীন সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট, প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল সিপিপিসি ও জাতীয় কমিটির চেয়ারম্যান এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বরিশালে 5 পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। অমাবস্যা এবং উজানের ঢলে বরিশাল বিভাগের নদ নদীগুলোর পানি বাড়ছে। এর মধ্যে খরস্রোতা নদীগুলোর 5 পয়েন্টে পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। রোববার সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঝালকাঠি জেলা সদর এবং বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিকাল 3টায় বিষখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়া ভোলা তজুমুদ্দিন উপজেলা পয়েন্টে 60 মিলিমিটার এবং দৌলতখান উপজেলা পয়েন্টে 31 মিলিমিটার উপর দিয়ে সুরমা মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে পিরোজপুরের বালেশ্বর নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পিরোজপুরের উমেদপুর এলাকায় কচা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে রয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীতে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে রয়েছে। পাশাপাশি ভোলা, খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া, পটুয়াখালী, মির্জাগঞ্জ, বরগুনার আমতলী পয়েন্টে পায়রা নদীর পানি বেড়েছে। তাজুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলের বর্ষাকালে পানি বৃদ্ধির চিত্র স্বাভাবিক। অমাবস্যার প্রভাবে টানা বৃষ্টিতে নদীর পানি আরও বাড়িয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আভাস নেই। নদীর পানি বেড়ে যাওয়ার কারণে যেসব এলাকায় পানি ঢুকেছে, ঢল নেমে গেলে সেসব এলাকায় ভাঙন দেখা দিতে পারে। পেনশন স্কিম ও কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওবায়দুল কাদের। পেনশন স্কিম এবং কোটা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থবিরতা চলছে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, সময়মতো সমাধান হয়ে যাবে। আমরা বিশ্বাস করি, যারা যেই ইস্যুতে আন্দোলন করছে সেটা তো সরকারের সিদ্ধান্ত ছিল। আদালত ভিন্ন রায় দিয়েছে। আদালতের ব্যাপারটা যখন চলমান, এটা আপিল বিভাগে রয়েছে।
বিচারাধীন বিষয় নিয়ে তো আমাদের কথা বলা উচিত নয়। তারপরও আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার, আমরা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। রোববার সচিবালয়, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। বসাবসিটা কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সময়মতো সমাধান হবে। প্রধানমন্ত্রী ভারত সফর থেকে আসার পর বিএনপি ও বিরোধীরা যখন সমালোচনা করল, তখন আপনাদের থেকে বলা হয়েছিল এরা না পড়ে না বুঝে একথা বলেছে। এ বিষয়ে তিনি বলেন, আমি একথাও বলবো না। আমি বলবো আন্দোলনে ব্যর্থ বিএনপি সমমনা দল নিজেরা না পেরে আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে কোটার উপর ভর করেছে, পেনশনের উপর করেছে। নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চায়। তারা স্বপ্ন দেখছে, তা দিবা স্বপ্ন। ইসরায়েলের 4 সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4 সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে 60টি কাতিউষা রকেট। এক ইসরায়েলি সেনার মৃত্যুসহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিভিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহ ছোড়া রকেট। রোববার উত্তরপ্রদেশের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। কয়েক দফায় এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিরকাত ত্রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরায়েলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও বেশ কয়েকজন ইহুদি সেনা। ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ। এছাড়াও আল বাগদাদি সহ নিমরা এবং বাদ ব্লিদা সামরিক ঘাঁটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। আগুন ধরে যায় গ্যালিলিও অঞ্চলের কয়েকটি এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের 10টি ইউনিট এবং আরও 6টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল।